আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অসুস্থ থাকার পর সবার বলার কারণে আমি একটা ক্লাস দিচ্ছি ফোর্থ ইয়ারে। যেহেতু ফোর্থ ইয়ারের পরীক্ষাটা আমাদের একদম সামনে, সুতরাং ফোর্থ ইয়ারের একটা ক্লাস দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমরা এর আগে একটা অর্থের পরিমাণ তত্ত্ব পড়েছিলাম, সেটা হচ্ছে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটা আমাদের পড়া হয়েছিল। আমাদের আরও একটা অর্থের পরিমাণ তত্ত্ব আছে, সেটা হচ্ছে ক্যামব্রিজ সমীকরণ বা নগদ তহবিল ভাষ্য। এটাও আমাদের ফার্স্ট ইয়ারের মৌলিক সমষ্টিক অর্থনীতি, থার্ড ইয়ারের ইন্টারমিডিয়েট সমষ্টিক অর্থনীতি, ফোর্থ ইয়ারের মুদ্রা ব্যাংকিং অর্থায়ন এবং হচ্ছে অর্থনৈতিক চিন্তাধারা, এই চারটা সাবজেক্টে আমাদের এই তত্ত্বটা পড়তে হয়। সুতরাং এই তত্ত্বটা ফিশারের সমীকরণের মতো একই রকমভাবে ইম্পর্টেন্ট। তো আমরা আজকে পড়ব ক্যামব্রিজ সমীকরণ। তো এই ক্যামব্রিজ সমীকরণ নামকরণটা কিভাবে হলো সেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। এই জিনিসটা যেহেতু অর্থের পরিমাণ নিয়ে কথা, এই অর্থের পরিমাণ নিয়ে ফিশারের সমীকরণ পরবর্তী সময়ে কিছু নতুন তথ্য আসবে। এই নতুন তথ্যগুলো দেয় হচ্ছে কেইন্স, পিগু, এরপরে হচ্ছে রবার্টসন, এরকম আরো কয়েকজন অর্থনীতিবিদ অর্থের পরিমাণ তত্ত্ব নিয়ে আলোচনা করে। কেইন্স, পিগু, রবার্টসন এরা হচ্ছে আলাদা আলাদা ভাবে, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আমাদের অর্থের পরিমাণ নিয়ে আলোচনা করে, কিন্তু এদের মধ্যে দুইটা জিনিস মিল ছিল। একটা হচ্ছে এদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের মধ্যে মিল ছিল, এবং আরেকটা জিনিস মিল ছিল, এরা প্রত্যেকেই ছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি। এই কারণে যেহেতু তাদের বক্তব্য মিলে গেছে এবং প্রত্যেকেই হচ্ছে তোমার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এই কারণে তারা যে সমীকরণ বা তত্ত্বটা প্রকাশ করেছে সেই তত্ত্বটা পরবর্তীতে ক্যামব্রিজ সমীকরণ নামে পরিচিত হয়। ফিশারের সমীকরণে আমরা অর্থের চাহিদা যোগান নিয়ে সম্পর্ক দেখেছি, সেখানে আমরা অর্থের চাহিদাকে স্থির ধরে নিতাম। এটা আমাদের একটা ফিশার সমীকরণের তোমার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাটাকে দূর করে পরবর্তীতে যে ক্যামব্রিজ সমীকরণটা আসে, এখানে হচ্ছে এই সীমাবদ্ধতাটাকে দূর করে দেওয়া হয়। মানে এখানে অর্থের চাহিদা নিয়েও আলোচনা করা হয়। অর্থের চাহিদাকে এখানে স্থির ধরা হয় না। অর্থের যোগান, অর্থের চাহিদা দুইটার উপরই আমার দাম স্তর এবং অর্থের মূল্য নির্ভর করে। এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ সমীকরণ। তাহলে এইটা যদি আমরা প্রকাশ করতে চাই, সর্বপ্রথম বলতে হবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্থনীতিবিদ যেমন কেইন্স, পিগু, রবার্টসন নিজ নিজ ভাবে যে অর্থের পরিমাণ নিয়ে যে আলোচনা করেন তাকে একত্রে ক্যামব্রিজ সমীকরণ বলা হয়। এই ক্যামব্রিজ সমীকরণের ক্ষেত্রে আমাদের এই প্রত্যেকে আলাদা আলাদা করে আমাদের সমীকরণ প্রদান করেছে, প্রত্যেকে আলাদা আলাদা সমীকরণ প্রদান করেছে, কিন্তু আমরা শুধুমাত্র রবার্টসনের সমীকরণটা নিয়ে আলোচনা করি। মানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে ওই হিসেবে আমরা রবার্টসনের সমীকরণটা নিয়ে আলোচনা করি, বাকিদের সমীকরণ নিয়ে আমরা আলোচনা করি না। তো রবার্টসনের সমীকরণ আমরা যখন আলোচনা করি তখন সমীকরণটা আমরা প্রথমে লিখে ফেলি। রবার্টসনের মতে m = kpt, m = kpt। আর ফিশারের সমীকরণটা পড়েছিলাম m = pt, এখানে এসেছে m = kpt। এই m হচ্ছে আমাদের অর্থের পরিমাণ বা যোগান, আর p হচ্ছে পরিমাণ, আর কেটা সম্ভবত নগদ তহবিল। তাহলে এখানে আমার এম হচ্ছে অর্থের যোগান, পি হচ্ছে দাম স্তর, টি হচ্ছে লেনদেনযোগ্য দ্রব্য সেবার পরিমাণ, কে হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল বা হচ্ছে যে পরিমাণ টাকাটা থাকে মানে অর্থের চাহিদা দিবে। এই পাশে অর্থের যোগান, এই পাশের অংশটা অর্থের যোগান, এই পাশের অংশটা অর্থের চাহিদা। তাহলে এই সমীকরণে আমাদের প্রকাশ করেছে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সমান। এখন আগের ফিশারের যে আমরা সমীকরণ পড়েছিলাম সেখানে শুধুমাত্র অর্থের যোগানের সাথে দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক আমরা দেখিয়েছি, কিন্তু এখানে যেহেতু অর্থের যোগান এবং অর্থের চাহিদা দুইটা জিনিসই পরিবর্তনশীল, দুইটাই যেহেতু পরিবর্তিত হবে, এই কারণে আমাদের কি করতে হবে,
হবে দুইটার সাথেই দাম স্তর এবং হচ্ছে অর্থের মূল্যের সম্পর্ক দেখাতে হবে। তাহলে আমরা এই যে সমীকরণটা এখানে লিখেছি এই সমীকরণ মধ্যে আমরা দুইটা বিষয় পাবো, দুইটা বিষয় আমরা পাবো। প্রথমত আমরা কি করব, অর্থের যোগানের সাথে অর্থের পরিমাণ, অর্থের যোগানের সাথে আমরা দেখাবো হচ্ছে দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক। এরপর অর্থের চাহিদার সাথে দেখাবো হচ্ছে দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্ক। দেখো এখানে ফার্স্টটা হচ্ছে আমাদের এম, হ্যাঁ এম হচ্ছে আমাদের অর্থের যোগান। অর্থের এখানে আমরা দুইটা জিনিস লিখেছি, দুইটা পয়েন্ট লিখেছি। প্রথমত অর্থের যোগান, অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক ধনাত্মক। অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক ধনাত্মক। এই ধনাত্মক কথাটার অর্থ হচ্ছে যদি অর্থের যোগান বৃদ্ধি পায় দাম স্তর বৃদ্ধি পাবে, অর্থের যোগান হ্রাস পেলে দাম স্তর হ্রাস পাবে। এবং অর্থের মূল্যের সম্পর্ক ঋণাত্মক, মানে অর্থের যোগান যদি বৃদ্ধি পায় অর্থের মূল্য হ্রাস পাবে, অর্থের যোগান যদি হ্রাস পায় আর অর্থের মূল্য হচ্ছে বৃদ্ধি পাবে। তার মানে অর্থের যোগানের সাথে দাম স্তরের সম্পর্ক হচ্ছে সমমুখী বা প্লাস বা ধনাত্মক, যেটাই বলি। এটাও বৃদ্ধি পেলে ওইটাও বৃদ্ধি পাবে, এটা হ্রাস পেলে এটাও হ্রাস পাবে। এবং অর্থের মূল্যের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, এটা যদি বৃদ্ধি পায় এটা হচ্ছে হ্রাস পাবে। এরকম উল্টা সম্পর্ক, বিপরীত সম্পর্ক বা মাইনাস। এই হচ্ছে অর্থের যোগানের সাথে আমরা দাম স্তর এবং অর্থের মূল্যের সম্পর্কটা দেখলাম। দুই নম্বর হচ্ছে অর্থের চাহিদা। অর্থের চাহিদার সাথে আমাদের অর্থের চাহিদার সাথে দাম স্তরের সম্পর্ক ঋণাত্মক। তার মানে অর্থের চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে দাম স্তর কি হবে, অর্থের চাহিদা বৃদ্ধি পেলে দাম স্তর হ্রাস পাবে, যেহেতু সম্পর্ক হচ্ছে বিপরীত বা ঋণাত্মক। অর্থের চাহিদা বৃদ্ধি পেলে দাম স্তর হ্রাস পাবে, অর্থের চাহিদা হ্রাস পেলে দাম স্তর বৃদ্ধি পাবে। এবং অর্থের মূল্যের সম্পর্ক ধনাত্মক। অর্থের চাহিদা বৃদ্ধি পেলে অর্থের মূল্য বৃদ্ধি পাবে, অর্থের চাহিদা হ্রাস পেলে অর্থের মূল্য হ্রাস পাবে। এই হচ্ছে আমাদের দুইটা সম্পর্ক। এই দুইটা সম্পর্কই হচ্ছে আমাদের ক্যামব্রিজ সমীকরণের একদম মূল কথা। এই কথাগুলোই আমরা হচ্ছে গাণিতিক উদাহরণের মাধ্যমে প্রমাণ করব এবং চিত্রের মাধ্যমে প্রমাণ করব। এই দুইটা জিনিস আমাদের একদম মুখস্থ থাকতে হবে। আর মুখস্থ থাকতে হবে এবং কিভাবে কি হলো এটা আমাদের বুঝতে হবে। বুঝে মনে রাখলে আমাদের বিষয়টা আমরা ভুলবো না। কিন্তু আমরা যদি শুধু শুধু মুখস্থ করি, কি কারণে কি হচ্ছে এটা না বুঝি, তাহলে কিন্তু সেই মুখস্থের কোনো দাম নেই। তাহলে আমরা কিছু মান ধরে নেই। এম যদি হয় 200, টি যদি হয় 100, কে যদি হয় 0.4। তাহলে এখানে এম হচ্ছে অর্থের পরিমাণ 200 টাকা, অর্থের পরিমাণ 200। টি হচ্ছে লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ 100। কে হচ্ছে নগদ তহবিল অনুপাত, নগদ তহবিল অনুপাত। তাহলে আমাদের নগদ তহবিল অনুপাতটা হচ্ছে কারো কাছে যদি 100 টাকা থাকে, কারো কাছে যদি 100 টাকা থাকে সেখান থেকে 40 পয়সা নগদ অর্থ আকারে ধরে রাখছে। এটা হচ্ছে নগদ তহবিল অনুপাত। এই কয়টা মান আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে দাম স্তর এবং হচ্ছে অর্থের মূল্য। দাম স্তর এবং অর্থের মূল্য টি এবং ভিএম, এই দুইটা জিনিস আমরা বের করব। এখানে দেখো আমরা জানি কি এম = কে পি টি, মান বের করতে হবে টি।
তাহলে P = m/kt। m এর মান কত 200, k এর মান কত 0.4 গুণ p এর মান হচ্ছে 100। এই জিনিসটা এই ক্যালকুলেশনটা আমি এখন আর করব না, এখানে লিখে রেখেছি, এখান থেকে দেখে দেখব তোমরা ক্যালকুলেশনটা করে নিবা। তো দাম স্তর হচ্ছে আমাদের 5 টাকা বের করব। যখন এই মানগুলো দেওয়া আছে দাম স্তর হচ্ছে 5 এবং আমরা অর্থের মূল্য বের করে ফেলব। অর্থের মূল্য হচ্ছে vm। vm কত আমাদের 1/p 1/5 0.2। তাহলে আমাদের অর্থের যোগান যখন 200, দাম স্তর তখন 5, অর্থের মূল্য তখন 0.2। এখন আমরা কি করব, এই t এবং k এই দুইটা জিনিসকে আমরা স্থির ধরব। এই দুইটাকে আমরা স্থির ধরব বা অপরিবর্তনীয় ধরে m টাকে আমরা দ্বিগুণ করে দেব। m হচ্ছে আমাদের ধরলাম 400, m 400 ধরে আমাদের p এর মান বের হবে হচ্ছে 400 গুণ 0.4 গুণ 100, এখানে বের হয়েছে 10 আর vm = 1/10 = 0.1। তাহলে দেখো আমাদের যখন অর্থের যোগানটা দ্বিগুণ হয়ে গেল, অর্থের যোগান যখন দ্বিগুণ হলো, অর্থের যোগান যখন ছিল 200, দাম ছিল 5, অর্থের মূল্য ছিল কত 0.2। এখন অর্থের মূল্য অর্থের যোগান আমাদের দ্বিগুণ হয়ে গেছে, দাম স্তর দ্বিগুণ হয়ে গেছে, আর অর্থের মূল্য অর্ধেক হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিগুণ, এটা হচ্ছে অর্ধেক হ্রাস পেয়েছে। এই হচ্ছে আমরা গাণিতিকভাবে ওই ইয়াগুলো পয়েন্টগুলো প্রমাণ দেখলাম। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি। তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার স্টুডেন্ট চলে এসেছে। তো এই vm হচ্ছে আমাদের অর্থের মূল্য রেখা। এদিকে আমরা ধরতে পারি অর্থের পরিমাণ, আর এদিকে হচ্ছে দাম স্তর। যখন আমাদের অর্থের পরিমাণ হচ্ছে m1, দাম স্তর হচ্ছে p1, তখন অর্থের মূল্য হচ্ছে a। দেখো অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, দাম স্তর হ্রাস পেয়েছে, অর্থের মূল্য হয়ে গেছে b। এ হচ্ছে আমাদের অর্থের মূল্য, মানে যোগানের যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা এখানে দেখেছি, যোগানের সাথে সম্পর্ক দেখিয়েছি। অর্থের পরিমাণ মানে যোগান যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কি হয়, অর্থের যোগান যখন বৃদ্ধি পেয়েছে তখন আমাদের দাম স্তর অর্থের মূল্য, তখন আমাদের অর্থের মূল্য হ্রাস পেয়েছে, অর্থের মূল্য তখন হ্রাস পেয়েছে। এগুলো vm। দেখো অর্থের যোগান যখন ছিল m1, অর্থের মূল্য ছিল vm1, অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্য হ্রাস পেয়েছে। অর্থাৎ আমাদের অর্থের যোগান এবং দাম স্তরের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত। এই দুটোর মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, এটা আমরা এই চিত্রে দেখেছি। আর একটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের অর্থের চাহিদার সাথে সম্পর্কটা আমরা দেখব। এখানে অর্থের যোগানটা আমরা স্থির ধরে নিলাম, অর্থের যোগানটা আমরা স্থির ধরে নিলাম। একটা অর্থের চাহিদা রেখা kt1, এখানে হচ্ছে m1। দেখো অর্থের যোগানটা আমাদের স্থির, অর্থের চাহিদা যখন kt1, তখন আমাদের অর্থের মূল্য আছে কত vm1। এখন অর্থের যোগান স্থির থেকে অর্থের যোগানের পরিমাণটা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট থেকে আমাদের যদি অর্থের চাহিদা বৃদ্ধি পায়, অর্থের চাহিদা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে চাহিদা রেখাটা কি হবে, উপরের দিকে বা ডান দিকে স্থানান্তরিত হবে। এটা হচ্ছে kt2। এই kt2 রেখা স্থানান্তরিত হলো, এই অনুসারে আমাদের অর্থের মূল্য হলো হচ্ছে vm2। তাহলে অর্থের মূল্য আগে ছিল, প্রথম যখন চাহিদা ছিল kt1, অর্থের মূল্য ছিল vm1, অর্থের চাহিদা বৃদ্ধি পেয়েছে, অর্থের মূল্য বৃদ্ধি পেয়ে হয়ে গেছে vm2। অর্থাৎ অর্থের চাহিদার সাথে আমাদের অর্থের মূল্য সম্পর্কটা হচ্ছে ধনাত্মক বা সমমুখী। এই হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। এরপর এই চিত্রের ব্যাখ্যাগুলো লেখা আমাদের জাস্ট কিছু সমালোচনা দিতে হবে। এই হচ্ছে আমাদের তত্ত্ব। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।